মহান মে দিবস আজ। এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। জীবিকার তাগিদে শিশুরা জড়িয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ পেশায়। আমাদের থেকে ছেলেরা বেশি পায়, আমরা কম পাই। শিশু শ্রম নিরসন না হওয়ায় দায়ী কর্তৃপক্ষের উদাসীনতা। 18 প্রায় অর্ধেক যাওয়ার পথে, কই ন্যাশনাল প্ল্যান তো বাস্তবায়ন হয় নাই। অধিকার আদায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না শ্রমিক সংগঠনগুলো। শ্রমিকদের জন্য অর্জন করা দরকার বা কথা ছিল, আমরা সেটা আসলে পারি নাই। শ্রমিক তাদের শ্রমিক প্রতিনিধিকে নির্বাচিত যতদিন না করতে পারবে ততদিন পর্যন্ত বিভক্তই থাকবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও মানবেতর জীবনযাপন করছেন কক্সবাজারের লক্ষাধিক জেলে। হাড়ভাঙা পরিশ্রমেও নেই ভাগ্য পরিবর্তন। মামলার ফাঁদে আটকে গেছে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কার্যক্রম। 6 বছরে বন্ধ হয়েছে কয়েকশো সমিতি, হতাশ ব্যবসায়ীরা। ভোলার দুর্গম চরে গড়ে উঠেছে স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্র। সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে আশায় স্থানীয়দের। চলতি মাসের প্রথম সপ্তাহে বসছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান। বর্ষায় কমে আসবে কাজের গতি, আশঙ্কা প্রকল্প সংশ্লিষ্টদের। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্যের রজনীতে ইবাদত বন্দিকিতে মগ্ন থাকবেন মুসল্লিরা। মসজিদগুলোতে বিশেষ দোয়া। সংবিধান মতে 18 বছরের কম বয়সী সবাই শিশু, যাদের কোনো শ্রমের সঙ্গে জড়িত হবার কথা নয়। কিন্তু শুধু শ্রমই নয়, জীবিকার তাগিদে শিশুরা দিন দিন জড়িয়ে পড়ছে ভয়াবহ ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গেও। বিশ্লেষকরা বলছেন, শিশু শ্রম নিরসনে সরকারের নেওয়া প্রকল্প বাস্তবায়ন না হওয়া ও কর্তৃপক্ষের উদাসীনতাই এর জন্য দায়ী। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধে আলাদা অধিদপ্তর জরুরি বলে মনে করেন তারা। মে দিবসে মাহমুদ রাকিবের রিপোর্ট। যে বয়সে ছোট্ট মেয়েটি মায়ের কোলে বসে স্কুলে যাচ্ছে, সেই একই বয়সে ছোট্ট রবিন চলন্ত গাড়িতে ঝুলন্ত অবস্থায় চালকের সহকারী হিসেবে কাজ করছে। কোনো মতে একটি লোহার পাতে ভর দিয়ে দাঁড়িয়ে ভাড়া তুলতে ব্যস্ত সে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা শহরের প্রায় 95% লেগুনাতে এভাবে ঝুঁকি নিয়ে কাজ করছে 7 থেকে 15 বছর বয়সী শিশুরা, যারা পেটের দায়ে বাধ্য হয়ে 300-400 টাকার বিনিময়ে দৈনিক শ্রম দিচ্ছে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত। ভয় লাগে, আবার পড়ে যাওয়ার ভয় আছে না, তারপর করে আমাদের সংসার তো চালাতে হবে। ঝুলা অভ্যাস হয়ে গেছে, এখন আর ঝুলার ডিউটি মনে হয় না। সকাল 6টা বাজে খারাই, রাত 12টা বাজে জায়গা। পেটের দায়ে ডিউটি করি, 300-400 টাকা পাই ডেলি। বাপ মা রাতে দিই। ঘরে বাজার সাজাই করে, ঘর ভাড়া চলে, সংসার চলে। লেদ মেশিনের কারখানা ও গাড়ির ওয়ার্কশপগুলোতে অবস্থা আরো ভয়াবহ, যেখানে রাত দিন নিজের চেয়েও ভারী যন্ত্রপাতি আর ইলেকট্রিক বিভিন্ন মেশিন দিয়ে কাজ করছে শিশুরা। কাজ করতে গিয়ে ভারী যন্ত্রপাতির মাধ্যমে প্রায় অনেক শিশু শ্রমিক আহতও হচ্ছে। সকালে কাজ ধরি, রাত্রে কাজ ছাড়িয়ে যায়, ঘুমাইয়ে যায় থাকি। ওয়ার্লিং এর গ্যান্ডিং এর রেডি হইলো রিক্সের কাজ। রেডি পড়লে হাত কাটা যায়, হাত পুড়ে যায়। হাত দূরের বাড়িটার পরে অনেক ঝুঁকি আছে, করি পেটের দায়ে করি আর কি। পড়া ভালো লাগে না, ছেড়ে দিছি। হপায় নানি কামে লাগা দিছে, কাম করি আর ঘরে টাকা দিই। টাকা পয়সা আঙ্গ কম, আমরা গরিব। আমার বাপ মা কিস্তি চালা আমার টাকা দিয়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে প্রায় 15 লাখ শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত।
যারা মৌলিক শিক্ষার পাশাপাশি মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে, যা সংবিধানের মৌলিক ধারার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ছিল শিশু শ্রম নিরসনের জন্য, যেটা 15 সালে শেষ হয়ে গেছে, যে শিশু শ্রম মুক্ত করবে। 2016 গিয়ে 17 গেল, 18 প্রায় অর্ধেক যাওয়ার পথে। কই ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন তো বাস্তবায়ন হয় নাই। নতুন কোনো সেফটি নেট প্রোগ্রাম যদি গ্রহণ করে, খুব বেশি টাকা লাগে না। 4 লক্ষ কোটি টাকা যে দেশের জাতীয় বাজেট, সেখানে কয়েকশো কোটি টাকা কোনো টাকাই না। ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে যারা আসে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। এরা তো বাধ্য হয়ে আসছে, তারা জীবিকার তাগিদে আসছে। শিশুদের জন্য একটা আমরা বলছিলাম যে আলাদা অধিদপ্তর বা দপ্তর করা। শিশুদের বড় একটি অংশকে এভাবে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে রেখে আগামী দিনে মধ্যমায়ের দেশে উত্তীর্ণ হওয়া কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় ধানের চাতালে কাজ করা হাজার হাজার নারী শ্রমিক শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন। ধানের চাতালে কাজ করা এসব শ্রমিকদের নেই কোনো নারী বান্ধব পরিবেশও। স্বামী পরিত্যক্ত অথবা বহু বিবাহের শিকার হয় এসব নারী জীবিকার জন্য বেছে নিয়েছেন কঠোর পরিশ্রমের এই কাজ। দিনভর কাজ করেও তারা পান না ন্যায্য মজুরি। চাতার মালিক ও জেলা প্রশাসন বলছে এসব নারীদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য কাজ চলছে। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। অপসংস্কৃতির বেড়াজালে জড়িয়ে 6 বছর আগে একটি মেয়ের প্রেমে পড়ে স্বামী ছাদেকুল। এরপর সাজানো সংসার থেকে ছিটকে পড়েন স্ত্রী রাশেদা। একই পরিস্থিতির শিকার মর্জিনার মতো অনেকেই জীবিকার জন্য বেছে নিয়েছেন ধানের চাতালে কাজ, কিন্তু কঠোর পরিশ্রম করেও তারা পান না তাদের ন্যায্য মজুরি। আমার স্বামী আরেকটা বিয়ে করছে, ওখানে থাকে, আমার খরচ দেয় না। আমি 3টা ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করে ছেলে মেয়েগুলা মানুষ করছি। কামের উপর নির্ভর, মানুষের উপর হিসাব হয়। কখনো হয় 7 জন, 6 জন, 8 জন। যখন মানুষের ভাগ বেশি হয় টাকা কম পাওয়া যায়, মানুষের ভাগ যখন কম হয় তখন টাকা বেশি পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নারী ধান সিদ্ধ, শুকানো ও রাইস মিলে চাল বের করার কাজ করেন। দিনে হাজিরা ভিত্তিতে 100 টাকা ও 5 কেজি চালের কুড়া দেওয়া হয় তাদের। রোদ বৃষ্টি উপেক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করলেও পুরুষের তুলনায় মজুরি কম পান নারী শ্রমিকরা। ধান পায়, ধান শুকায়, মজুর পায়, চাল পায়, অতি দিয়ে আমার সংসার চলে। আমাদের থেকে ছেলেরা বেশি পায়, আমরা কম পাই। মেয়ে দিবস আসে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। চাতাল মালিকরা বলছেন তাদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত সহ আগামীতে বীমা সুবিধা দেওয়ার জন্য কাজ চলছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে আর হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। তো আমি চেষ্টা করবো যে আমার সাধারণ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে যেসব নারীরা চাকরি করে তাদের যেন বীমা করা দেওয়া হয় আর কি। অন্যদিকে শ্রম বৈষম্য রোধ সহ নারীদের কাজের সহায়ক পরিবেশ তৈরির জন্য মিল মালিকদের ব্যবস্থা নিতে তাগিদ দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা যে সকল সেক্টর জড়িত তাদেরকে নিয়ে বৈঠক করে একটা সুষ্ঠু কর্মপরিকল্পনা প্রণয়ন করব। নওগাঁয় 1200 ধানের চাতালে 35,000 শ্রমিকের মধ্যে 20,000ই নারী শ্রমিক। সমাজের নানা ঘাত প্রতিঘাতের শিকার হয়ে জীবিকার সন্ধানে এসব চাতালে কাজ করতে আসে নারী শ্রমিকরা, কিন্তু এসব চাতালে নেই কোনো নারী বান্ধব পরিবেশ। রয়েছে নারী পুরুষের শ্রম বৈষম্য। মে দিবস আসে যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না চাতালে কাজ করা এসব নারীদের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাড়ছে শ্রমিক সংগঠন, বাড়ছে ফেডারেশনও, তবুও কাটছে না শ্রমিক অধিকার প্রতিষ্ঠা না হওয়ার বঞ্চনা। এজন্য নিজেদের মধ্যকার অনৈক্যকেই দায়ী করছেন শ্রমিক নেতারা, আর এই অনৈক্যের পেছনে সরকারের উদাসীনতা ও শিল্প মালিকদের মদদও রয়েছে বলে মনে করেন তারা। শিল্প মালিকরা বলছেন খাত ভিত্তিক একটি করে ফেডারেশন হলে সমস্যার সমাধান হবে অনেক সহজে। দেখুন মে দিবসে শ্রমিক নেতা ও শিল্প মালিকদের আত্মসমালোচনা নিয়ে তৈরি করা আমার একটি রিপোর্ট। শ্রমিকের কর্মদক্ষ হাত কখনো মুষ্টিবদ্ধ হয় অন্যায়ের প্রতিবাদে, অধিকার আদায়ে। সমৃদ্ধির পথে শ্রমনিষ্ঠ এসব মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় যুগে যুগে ঐক্যের ডাকে এক হয়েছে, গড়ে তুলেছে সংগঠিত শক্তি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন। কিন্তু শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কতটুকু কার্যকর ভূমিকা রেখেছে এসব শ্রমিক সংগঠন? শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের জন্য অর্জন করা দরকার বা কথা ছিল, আমরা সেটা আসলে পারি নাই, তার থেকে অনেক পিছিয়ে আছে। 3টা মজুরি পেয়েছে তারা, এটা শ্রমিক আন্দোলনের অর্জন। আমাদের দেশের শ্রমিক আন্দোলনটা একদম আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে, সবাই এনজিওর দিকে ধাবিত হচ্ছে। আর এই যে অধিকার প্রতিষ্ঠায় পিছিয়ে পড়ার গল্পে নেতাদের আদর্শগত ভিন্নতা, রাজনৈতিক দর্শনে অমিল, স্বার্থপরতা, সাংগঠনিক চর্চার অভাবের মতো ছোট্ট ছোট্ট যুক্তিতর্ককে সামনে রাখতে চান সংগঠকরা।
দেখবেন যে মূল চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে, দাবির ক্ষেত্রে সবাই কিন্তু এক না। ন্যূনতম একটা দাবি অথবা দুটো দাবিকে নিয়ে যদি আমরা শ্রমিক আন্দোলন শুরু করি, এখনো সম্ভব বাংলাদেশের শ্রমিকদের জন্য বিশাল কিছু করা। শ্রমিক তাদের শ্রমিক প্রতিনিধিকে নির্বাচিত যতদিন না করতে পারবে ততদিন পর্যন্ত এই বিভক্তই থাকবে। যৌক্তিক শ্রমিক আন্দোলনের ধারা গড়ে না ওঠার পেছনে শিল্প মালিকদের অনিচ্ছা আর সরকারের উদাসীনতাও অনেকটাই দায়ী বিশ্লেষকদের চোখে। শ্রমিক আন্দোলন মানেই হচ্ছে এটা কারখানা পর্যায়ে একটা বিশৃঙ্খলা হবে, দাবি দেওয়া হবে, এটা কারখানা শেষ হয়ে যাবে। এই ধারণাগুলো দেওয়া হচ্ছে একদমই ভুল তথ্যের ভিত্তিতে। ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে রুলসের যে সংশোধনটি করার কথা আইএলও থেকে বলা হয়েছে, এটি নিয়েও এক ধরনের দীর্ঘায়িত করার একটা প্রবণতা রয়েছে। সংগঠনগুলোর তথ্য মতে শুধু তৈরি পোশাক খাতেই কাজ করে 600-র বেশি শ্রমিক সংগঠন আর 80-টির মতো ফেডারেশন। সংগঠন কম হলে সমস্যার সমাধান দ্রুত সম্ভব বলে মনে করেন শিল্প মালিকরা। একটা সেক্টরিয়াল ফেডারেশন যদি হয় তাহলে আমাদের দেশের ভবিষ্যতে যে আমরা এই গার্মেন্টস খাতকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জিনিসটা হবে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদন। প্রতিদিনের সময়কে এইভাবে বিভক্ত করতে 100 বছরেরও বেশি সময় আগে যে ঐক্যের ডাকে এক হয়েছিল বিশ্বের শ্রমিক নেতারা, সেই ঐক্যের আহ্বানে আবারও অনৈক্য ভুলে শ্রমজীবী মানুষের কল্যাণে সত্যিকার অর্থে কাজ করবে শ্রমিক সংগঠনগুলো। সেই প্রত্যাশা শ্রমিক মালিক সকলের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর স্প্যান বসানোর অগ্রগতি বিষয়ে একটি রিপোর্ট। চলতি মাসে প্রথম সপ্তাহে বসছে পদ্মা সেতুর 4র্থ স্প্যান। আগের 3টির সঙ্গে জোড়া লাগিয়ে নতুন স্প্যানটি বসাতে নদীর জাজিরা প্রান্তে প্রস্তুত করে রাখা হয়েছে 41 নম্বর পিলার। মাওয়ার ইয়ার্ডে রং করা শেষে 2-1 দিনের মধ্যে স্প্যানটি নিয়ে যাওয়া হবে নির্ধারিত পিলারের কাছে। তবে আগামী মাস থেকে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় কাজের গতি কমে আসার আশঙ্কা প্রকল্প সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্ট। নদীতে দৃশ্যমান পদ্মা সেতু 3টি স্প্যান। নানা জটিলতা আর শঙ্কার মুখে পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে আশা জাগানো এই স্প্যানগুলোর সঙ্গে মিশে আছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন। আনুষ্ঠানিক কাজ শুরুর প্রায় 3 বছর পর গত বছরের 30শে সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যানটি। এরপর দ্বিতীয় স্প্যানটি বসাতে প্রায় 4 মাস সময় লাগলেও তৃতীয় স্প্যান বসানো হয়েছিল তার 1.5 মাসের মাথায়। চতুর্থ স্প্যানটি ইয়ার্ডে রং করা শেষ হয়েছে গত সপ্তাহে। এখন অপেক্ষা এটি জাজিরা প্রান্তে নিয়ে নির্ধারিত পিলারের উপর বসানোর। এই স্প্যানটি বসানোর পর পঞ্চম স্প্যানটি জোড়া দেয়া গেলেই প্রথমবারের মতো জাজিরা পাড়ের সঙ্গে সংযুক্ত হবে পদ্মা সেতু। তাই আশাবাদী প্রকল্প পরিচালক। সমস্যা আসতেছে, জটিলতা আসতেছে, এগুলা মোকাবেলা করেই তো কাজ করতে হবে। আমরা অবশ্যই আশাবাদী। কোনো আইটেম একটু আগে করছি, কোনোটা পিছনে করছি, এটা প্রতিনিয়তই হচ্ছে। অনেকগুলাই পর্যায়ে পার হয়ে আসছে, সেই জন্য আমাদের এখন প্রতিদিনের প্রোগ্রেস আমরা আশা করছি বেটার হবে। নদীতে বাড়ছে স্রোত, ক্ষণে ক্ষণে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। জাজিরা প্রান্তে শুধুমাত্র সেতু নির্মাণের জন্য আলাদা করে চ্যানেল কেটে তাতে কাজ করা হচ্ছে। তবে মাওয়া প্রান্তে সে সুযোগ নেই, তাই এখানে কাজ করতে হয় নদীর স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে। এ প্রান্তের 22টি পিলারের নকশা জটিলতায় কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। তবে নকশা সমাধান মেলার পর কাজ চলছে পুরোদমে। এর মধ্যে 2, 3, 4 ও 5 নম্বর পিলারের কাজ শেষ। আরও 4টি পিলারের কাজ অর্ধেক শেষ। তবে বর্ষা এলে কমে আসবে কাজের গতি। মেইন চ্যানেল যেটা মাওয়ার দিকে, এটায় বর্ষার সময় কাজ করা সম্ভব না, মানে কারেন্ট এত বেশি থাকে। প্রত্যেকটা খুঁটির নিচে এখন মাটি পরীক্ষা করে কোনটা আগে করা হবে কোনটা পরে করা হবে এটা ঠিক করা হচ্ছে। এটা তো অনগোয়িং, এক একটা করে ফাইনাল হচ্ছে। আমরা বলতেছি ঠিকাদারকে ঠিক আছে গো হেড। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত 87 ভাগ কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়েছে 60 ভাগ। 2018 সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করা কঠিন হবে বলে কিছুদিনের মধ্যেই মেয়াদ বাড়িয়ে নতুন লক্ষ্য ঠিক করার কথা রয়েছে। একটি দুটি করে হাতের আঙ্গুলে গুনে 3টি স্প্যান, অর্থাৎ প্রায় অর্ধ কিলোমিটারের সেতু এখন দৃশ্যমান। এর সঙ্গে জোড়া দিয়ে 40 ও 41 নম্বর পিলারের মধ্যে চতুর্থ স্প্যানটি বসিয়ে দেওয়া সম্ভব হলে এটি শুধুমাত্র এখানকার প্রকৌশলীদের আত্মবিশ্বাসী বাড়িয়ে তুলবে না, একই সঙ্গে পদ্মা সেতুর স্বপ্নের ভিতকে করবে আরও বেশি শক্তিশালী। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও মানবেতর জীবনযাপন করছেন কক্সবাজারের লক্ষাধিক জেলে। নেই কোনো ছুটি, ঝুঁকি নিয়ে দিনরাত হাড় ভাঙা খাটুনিতেও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের।
শ্রম আদালত বা শ্রম আইনের যথাযথ প্রয়োগ না থাকায় তারা অধিকার বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন শ্রমিক নেতারা। আর মৎস্য বিভাগ বলছে, পুরো নিবন্ধন কার্যক্রম শেষ হলে জেলেদের অধিকার আরও সুরক্ষিত হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গভীর সাগরে ট্রলার নিয়ে মাছ শিকারী তাদের পেশা। কখনো তপ্ত রোদে পুড়ে, কখনো ঝোড়ো হাওয়া, আবার কখনো জলদস্যু জীবনের ঝুঁকি। নেই কোনো ছুটি ও অন্যান্য সুবিধা। টানা সময়ের জীবনযুদ্ধে এসব মানুষ জেলে নামে পরিচিত। এসব মানুষের কাছে শ্রম অধিকার বা মে দিবসের কোনো মূল্য নেই। তারা জানেন না তাদের জন্য রয়েছে একটি দিন, মে দিবস। ট্রলার যোগে সাগর থেকে মাছ ধরে এনে কুলে বিক্রি করে জীবিকা নির্বাহই তাদের জীবন। দিনরাত হাড় ভাঙা খাটুনিতে পাওয়া মজুরিতেই অভাব অনটনে চলে তাদের সংসার। সাপ্তাহিক ছুটি, নির্দিষ্ট কর্মঘণ্টা, ন্যায্য মজুরি পাচ্ছেন কিনা এমন প্রশ্ন তাদের কাছে অবান্তর। কিছু বুঝি না, আমরা গরিব মানুষ, রাত 2-4 দিয়ে পাই, সংসার অনেক কষ্ট চলি আর কি। কোনো মাসে মাছ পাইলে 8-10 হাজার টাকা পাই, কোনো মাসে কত 200-300 টাকা পাই। অসুস্থ হইলে তখন কি করিব? এখন মালিক কি আর যা মালিক আছে মালিক আর কি সম্পূর্ণ হিসেব কিতাব আর বহন করিব না। কক্সবাজারে শ্রম আদালত বা শ্রম আইনের যথাযথ প্রয়োগ না থাকায় শ্রমিকরা শ্রম অধিকার বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ এই শ্রমিক নেতার। শ্রম আইনের আন্ডারে এই শ্রমিকদেরকে এখনো আওতাভুক্ত করা হয়নি, তাদের ব্যাপারে কোনো নীতিমালাও এখনো তৈরি হয়নি এবং কক্সবাজারের কোনো শ্রম আদালত নেই। বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রম শেষ হলে জেলেদের অধিকার সুরক্ষিত হবে। আইনটা যদি কঠোর করে এইভাবে ঠিক করতে পারি যে আমরা নিবন্ধিত জেলেদের বাইরে কেউ সাগরে যেতে পারবে না, তখন এদের অধিকারটা আরো সুরক্ষিত হবে। জেলা মৎস্য অফিসের দেয়া তথ্য মতে কক্সবাজারে এখন পর্যন্ত নিবন্ধনের আওতায় এসেছে 48,393 জন জেলে ও নিবন্ধিত নৌযানের সংখ্যা 5,240টি। সময় সংবাদ, কক্সবাজার। নীলফামারীর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত কর্মঘণ্টার বেশি সময় কাজ করানোর অভিযোগ উঠেছে। শ্রমিকদের অভিযোগ, সারা বিশ্বসহ দেশের বিভিন্ন স্থানে 8 ঘন্টা কর্মদিবস পালন করা হলেও নীলফামারীর সৈয়দপুরের চিত্র সম্পূর্ণ আলাদা। এখানকার বেশিরভাগ কারখানা ব্যক্তিগত মালিকানায় হওয়ায় কর্মসময় নির্ধারণ করা নেই। শ্রমনীতি তোয়াক্কা না করেই শ্রমিকদের 10 থেকে 12 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হয়। এলাকার শ্রম কল্যাণ কেন্দ্র থাকলেও নেই কোনো সহযোগিতার হাত। এমনকি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো কার্যালয়ও নেই। তবে শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তার দাবি, শ্রমিকদের সব ধরনের পরামর্শ দেয়া হয়। মে দিবস সম্পর্কে আমি অত কিছু জানি না, এটাকে বলি শ্রমিক দিবস। এখানে শ্রম কল্যাণ অফিস আছে, মালিক লেবারদের কোনো খোঁজ খবর রাখে না। তারা কোনো সময় আসলে আপনার মহোদয়ের সাথে কথা বলে ওরা চলে যায়। মে দিবস হয়েছে শ্রমিকদের সুবিধার জন্য, কিন্তু আমাদের কোনো সুবিধা নেই। শ্রমিকদের মাঝে এবং নেতৃবৃন্দের মাঝে এই বিষয়টাই বলি, শ্রমিকদেরকে সচেতনমূলক কথা বলি। আমাদের এখানে সৃজন চার্টারও আপনারা দেখবেন যে জীবন মান উন্নয়নমূলক পরামর্শ প্রদান করা হয়। মামলার ফাঁদে আটকে গেছে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কার্যক্রম। 6 বছরের অচলায়তনে বন্ধ হয়ে গেছে শত শত সমবায় সমিতি, হতাশা ভর করেছে লাখো সমবায়ীর মনে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। পান দোকানি মোজাম্মেল হক ছোট্ট এই দোকানের আয় থেকে প্রতিদিন কিছু না কিছু টাকা সঞ্চয় করেন স্থানীয় একটি সমিতিতে। তার মতো আশেপাশের প্রায় সব ব্যবসায়ী সমবায়ী। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে সমবায়ের আগ্রহ থাকলেও আর্থিক সহায়তার অভাবে মুখ থুবড়ে পড়েছে সমিতিগুলো। লোন আমি পছন্দ করি না, শুধু সঞ্চয় করতেছি আগামী দিনের জন্য, এই আর কি। 50 করে রাখি আমরা, যখন প্রয়োজন হয় আমরা ওই তখনই টাকাটা তুলে নেই। কিছু টাকা লোন নিতে পারি বিপদে পড়লে, আবার টাকা জমায় রাখতে পারি। আর্থিকভাবে সাপোর্ট না পাওয়ার কারণে আমরা বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে টাকা নিয়ে সেগুলা আমাদের যে সদস্য আছে তাদের ভিতর চড়া সুদেই দিতে হয় বলে আমি মনে করি। রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় 552টি সমিতি মাথা তুলে দাঁড়িয়েছিল, কিন্তু কমিটি নিয়ে মামলা আর আমলাতান্ত্রিক জটিলতায় টানা 6 বছর ধরে স্থবির ব্যাংকটির কার্যক্রম। বন্ধ
11 তলা ভবন নির্মাণের কাজও। একটা নির্বাচিত কমিটির চেয়ারম্যান তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না এবং অ্যাডহক কমিটি বারবার করা হচ্ছে। আপনার রংপুরের সাবেক মেয়র সর্বজন ঝন্টুকে অ্যাডহক কমিটির চেয়ারম্যান করেছে। নিচতলা যদি 62টা দোকান হয় তাহলে 11 গুণ 62 কতগুলো দোকান হচ্ছে, এই সমাবের উন্নতি হতো, কিন্তু সেটা আমাদের করে থামে দেওয়া হয়েছে। নিজের জেলায় সমবায় সেক্টরের বেহাল দশায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। এরকম মানুষ আছে যারা সমবায়টাকে তারাও নষ্ট করার একটা কারণ তারা নিজেরাও, অর্থাৎ কর্মচারীরাও অনেকে আছে যারা এই সমবায়গুলো বিভিন্নভাবে তারা নষ্ট করে দেয়। এ নিয়ে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে গেছেন জেলা ও বিভাগীয় সমবায় কর্মকর্তারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বেসরকারি উদ্যোগে নতুন জীবনের আশার আলো দেখছেন জলবায়ু ঝুঁকিতে থাকা ভোলার সাগরকুলের দুর্গম চরপাতিলার বাসিন্দারা। মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করা এসব সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে চরপাতিলা স্বাস্থ্য সেবা ও নারী উন্নয়ন কেন্দ্র। আর এই কেন্দ্রটির মাধ্যমে অবহেলিত মানুষের ভাগ্যে পরিবর্তন আনতে চান উদ্যোক্তা সহ সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার মোহনার দুর্গম এক জনপদ চরপাতিলা। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা এ চরের প্রায় 5,000 মানুষ সকল সুবিধা থেকেই বঞ্চিত। এসব মানুষকে মূল ধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, বিকল্প উৎস থেকে আয় ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় চরপাতিলা স্বাস্থ্য সেবা ও নারী উন্নয়ন কেন্দ্র। এই কেন্দ্রটি থেকে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের গড়ে তোলা হচ্ছে দক্ষ জনশক্তিতে। নারী ও শিশুর সাধারণ চিকিৎসার পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসবের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে, যা যৌথভাবে বাস্তবায়ন করছেন ম্যানেজমেন্ট রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও উন্নয়নধারা ট্রাস্ট নামের দুটি বেসরকারি সংস্থা। প্রশিক্ষণ নিয়ে আমাদের সংসারে একটু উন্নতি হবে, বাচ্চা কাচ্চার ভালো একটু পোশাক করাইতে পারবো, স্কুলে লেখাপড়া করাইতে পারবো। যদি অসুস্থ আমরা হইতাম আমগো বলা যাওয়ান লাগতো, এখন যেটা হয়েছে এটাই আমাকে উপকার হবে। যাতায়াতের সমস্যার কারণে অনেক মানুষ আছে যে ডাক্তার দেখাতে পারে না ভালো কোনো। এখন এই জায়গায় যে কোনো প্রেগনেন্ট মহিলা, নবজাতকের মা যারা আছে তাকে আমরা সেবা দিতেছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই অবহেলিত মানুষের জন্য এমন উদ্যোগ নেয়ার কথা জানালেন অর্থ প্রদানকারী সংস্থার শীর্ষ এই কর্মকর্তা। স্বাস্থ্য সেবা, শিক্ষা, নারীদেরকে স্বাবলম্বী করা এবং যে সকল অঞ্চলে গরিব মেধাবী ছাত্র আছে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে আমরা এই সকল কার্যক্রমকে হাতে নিয়েছি। আর প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত উন্নয়ন কর্মীদের মতে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের শিক্ষা, স্বাস্থ্য সেবা ও নারী উন্নয়নে অবদান রাখবে কেন্দ্রটি। শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর উন্নয়নকে মাথায় রেখেই এই সেন্টারটি তৈরি হয়েছে। এখানে প্রায় 5,000 মানুষ, সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পাবে। এই প্রশিক্ষণ কেন্দ্রটির মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি হবে, তারাই দর্জি প্রশিক্ষণ, ব্লক, বুটিক্স এ সমস্ত কাজ করে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ হবে। চরের বাসিন্দাদের মতো স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি দক্ষ জনশক্তিতে পরিণত করতে আশাবাদী এ জনপ্রতিনিধিও। এর মাধ্যমে এখানকার নারীরা সেলাই কাজে প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হবেন এবং এরপরে তাদেরকে কর্মসংস্থান, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান হবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে 1,71,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্পটি 2019 সাল পর্যন্ত চলবে। গত 7 এপ্রিল যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সময় সংবাদ, ভোলা। আজ পবিত্র শবে বরাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন মহান আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাপ, ভাগ্য নির্ধারণ সহ নানা কারণে এ রাত্রি বেশ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। মুসলিম উম্মার কাছে ভাগ্য রজনী বলে পরিচিত এই রাতে তাই মুসলমানরা নফল ইবাদত করেন। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব আয়োজন ছাড়াও সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া করা হয়। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। লাইলাতুল বরাত বা শবে বরাত বলতে আরবি শাবান মাসের মধ্যবর্তী রাতকে বোঝানো হয়। বিশুদ্ধ হাদিস থেকে উদ্ধৃতির আলোকে ইসলামী চিন্তাবিদরা বলছেন মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দয়াপ্রাপ্তির সুযোগের কারণে এর তাৎপর্য বেড়ে যায় মুসলিমদের কাছে। শাবানের অর্ধেকের সময়ের যে রাত্রিটা, ওই রাত্রিটা যখন আসে ফাকুমুল লাইল, তোমরা ওই রাত্রিটা জাগরণ করো।
কিসের মাধ্যমে জাগরণ করবে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে প্রথম আকাশে চলে আসেন, বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, কে আসো ক্ষমা চাইবে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আসো রেজেকে অসুবিধা, আমি তাকে রেজেক বাড়িয়ে দিব। কে আসো অসুস্থ, তাকে সুস্থ করে দেব। এভাবে সকাল পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। ফরজ ইবাদতের পর জিকির আজকার, তাসবিহ তাহলিল, কুরআন তেলাওয়াত, নফল নামাজ ও কবর জিয়ারত করে রাতটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সওয়াব হয় এমন সব কাজ করার প্রতি সবাইকে অনুপ্রাণিত করার পাশাপাশি পবিত্র এই রাতের মর্যাদা রক্ষার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। এই শবে বরাতকেও কেন্দ্র করে দেখা যায় বিভিন্ন রকম মিছিল করে, বিভিন্ন রকম ফটকা বাজায়, এগুলো ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর গোলামের মধ্যে কাটাইতে পারি, এদিকে আমি সবাইকে আহ্বান জানাবো। আমরা মাগরিবের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়বো, এশার জামাতের সাথে পড়বো, তারপরে আমরা নফল নামাজ পড়বো, তারপরে আমরা কিছু সময় জিকির করবো, যেমন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবো, নবীজির সুন্নাত কবর জিয়ারত, আমরা কবর জিয়ারত করতে পারি আত্মীয় স্বজনের। নফল ইবাদতের মাধ্যমে রাত অতিবাহিত ছাড়াও দিনে রোজা রাখেন অনেকে। তাই রমজান মাসের প্রস্তুতির জন্য পুরো শাবান মাসই বেশ গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার কাছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর পাইকপাড়া সরকারি কোয়ার্টারের ভবন থেকে মা ও তার 2 শিশু সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। 2 সন্তানকে হত্যার পর মা জেসমিন আক্তার নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর মিরপুর বাংলা কলেজের পাশের সরকারি কোয়ার্টারের 134 নম্বর ভবনের 4 তলায় পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে থাকতেন জেসমিন আক্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি, আর স্বামী হাসিবুল ইসলাম জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারী। একই বাসায় বসবাস করা নিহতের ভাই জানান, সোমবার দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর জেসমিন তার 2 সন্তানকে নিয়ে রুমের ভেতর দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। সন্ধ্যার দিকে পাশের রুম থেকে এসে জেসমিনকে ডাকাডাকি করেন তিনি, তবে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙেন তার ভাই। এ সময় রুমের ভেতর জেসমিন ও তার 2 কন্যা সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান তিনি। ঘটনার সময় জেসমিনের স্বামী বাসার বাইরে ছিলেন। 2 ভাই বোন 2 যুদ্ধে, যে আমি চাকরির জন্য সবসময় টেনশন করতেছি, আর আপা চাকরি কিভাবে বাঁচাবে, এই চাকরি থাকলে সংসার থাকবে কিনা, বাচ্চা দেখবে কে, বাচ্চাগুলার কি হবে। দুলাভাইও টেনশন করতো যে আসলে একটা লোক পাওয়া যাচ্ছিল না, যে এরকম কে লোক, যেহেতু দুলাভাইয়েরও আব্বা আম্মা নেই, আমারও আব্বা আম্মা নেই। আমার মনে হয় যে আবার নিজে নিজে হাত কাটলো, নিজে এখানে কাটলো, 2টা বাচ্চাকে কাটলো। আসলে এতগুলা কি নিজে নিজেই করতে পারছে? প্রায় প্রতিদিন পড়তে বসলে বাচ্চাটা মারতে আসবে, বডির ভয় দেখাবে, মানে হাতিয়ার দিয়ে মারার, অনেক মারতো বড় মেয়েটাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহতের স্বজন ও প্রতিবেশীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, জেসমিন নিজেই তার সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা ও কাউকে আটক করা হয়নি। মাইগ্রেন যখন ব্যথা ওঠে তার বাচ্চাদের পরে সে অত্যাচার করে, এবং 20-25 দিন আগে তাদের ভাষ্য মতে যেটা জানতে পারলাম যে ছেলে দুটোকে মারার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। যে পরিস্থিতি এবং যে অবস্থা আমরা যেটা দেখলাম, যে ওই মহিলার দ্বারাই এটা সংগঠিত হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন জেসমিন। এর আগেও তার 2 সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার চেষ্টা করেন তিনি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কেরানীগঞ্জে 5ম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে মীরেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওরিয়েন্ট টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী সোহাগ স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে তার বাবা মার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ট্র্যাকিং করে প্রতিবেশী ইয়াসিন শাহিনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শাহিনের খাটের নিচ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। আওয়ামী লীগের দুর্গখ্যাত পটুয়াখালী 2 আসনে চলছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। একাদশ সংসদ নির্বাচনেও আসন নিজেদের দখলে রাখতে চায় 7 বার জয় পাওয়া আওয়ামী লীগ। তবে দলীয় কোন্দল আর একক প্রার্থী বাছাই নিয়ে অস্বস্তি বাড়ছে নেতাদের। তবে একক প্রার্থী নিয়ে অনেকটা নির্ভর থাকছে বিএনপি চাইছে গ্রহণযোগ্য নির্বাচন। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। বাউফল উপজেলার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত পটুয়াখালী 2 আসন। এখানে বরাবরই আওয়ামী লীগের আধিপত্য।
সামরিক সরকারের সময় এবং 2001 সালের নির্বাচন ছাড়া বাকি সবগুলোতে জয় পেয়েছে আওয়ামী লীগ। গত টানা 2 জয়ের পর স্থানীয় রাজনীতিতে নানা মেরুকরণ হয়েছে। আসম ফিরোজ 6 বার নির্বাচিত হলেও এলাকার উন্নয়ন নিয়ে খুশি নয় খোদ আওয়ামী লীগের নেতারাই। এ নিয়ে কোন্দল থাকলেও আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনে উন্নয়নে বিশ্বাসী হয়ে এলাকার মানুষ আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়, তার উন্নয়নের অগ্রযাত্রাকে দেখতে চায়। 1996 সালের 15ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ও 2001 সাল ছাড়া আর কোনো নির্বাচনে জয় পায়নি বিএনপির প্রার্থী। ভোটের রাজনীতিতে খুব একটা আধিপত্য নেই দলটির। তবে আগামী নির্বাচন ঘিরে মাঠ গোছাতে শুরু করেছে সংসদের বাইরে থাকা দলটি। এই ক্ষেত্রে ক্ষমতাসীন দলের কোন্দলকে সুযোগ হিসেবে দেখছে বিএনপি। নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, ফলে আমরা নিঃসন্দেহে অনেক বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করব। ভোটাররা বলছেন দল কিংবা প্রতীক নয়, জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্ব পাবে উন্নয়ন প্রতিশ্রুতি। আমাদের এলাকা ভালো কাজ করবে, সন্ত্রাস মুক্ত রাখবে, মাদক মুক্ত রাখবে, আমরা আগামীতে তারে ভোট দেব। আমরা জনগণ শান্তিতে থাকতে পারি এবং রাস্তাঘাট নির্মাণ ভালোভাবে সুস্থভাবে যাতে হয়। আমাদের যে কাছে সুবিধা থাকবে, যে উন্নয়নমূলক কাজ দেশে করবে। পটুয়াখালী 2 আসনে 2,35,000 ভোটারের নারী পুরুষ প্রায় সমান। সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালী 2 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। মহান মে দিবস উপলক্ষে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে র্যালি বের করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, সবুজ, রাজশাহীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীপুর মোড় থেকে, নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং এই র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই র্যালিটি ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে বের হয়েছে। এখানে জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন সংগঠন এই র্যালিতে অংশ নিয়েছেন। বিশেষ করে শ্রমিক দিবসটি আসলে শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য একটি দিন হিসাবে আসলে তুলে ধরা হয়। মূলত এই জন্য শ্রমিক সকল সংগঠন এই র্যালির সাথে একাত্মতা জানিয়ে তারা এই র্যালিতে অংশ নিয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে মে দিবস পালিত হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই র্যালিটি আয়োজন করা হয়েছে। পাশাপাশি শ্রম অধিদপ্তরও এই র্যালিটির আয়োজন করেছেন। এছাড়াও আমরা বেসরকারিভাবে আলাদা আলাদা পৃথকভাবে আমরা বিভিন্ন সংগঠনকে দেখছি তারা এই নিজস্ব উদ্যোগে আসলে মে দিবসের র্যালি বের করেছেন এবং এই র্যালি তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো তারা পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন র্যালিটি এখন লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হয়ে এই র্যালিটি এখন অডিটোরিয়াম, মেডিকেল অডিটোরিয়ামের এখানে যাবে। এখানে যে শেষ হওয়ার পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংক্ষিপ্ত আলোচনায় সভায় আসলে মে দিবসের যে মাহাত্ম্য, মে দিবসে যে 131 বছর আগে মূলত আমেরিকার শিকাগোতে যে শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে 8 ঘন্টা শ্রমের দেওয়ার বিনিময়ে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু সেটি পরে সেটি বাস্তবায়ন হয়েছিল। তো এই জন্য আসলে প্রতি বছরই রাজশাহীতে এইভাবেই কিন্তু র্যালির মধ্য দিয়ে তারা এই দিবসটি পালন করে থাকে। আজকেও ঠিক একই উদ্যোগে আসলে এই দিবসটি পালন করা হচ্ছে। এই দিবসে মূলত নানা শ্রমিক সংগঠন একাত্মতা পোষণ করে তারা এই র্যালিটি করে যাচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। তো এই ছিল সবুজ এখন পর্যন্ত আমার কাছে এই র্যালির সর্বশেষ খবর। মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে র্যালি বের করা হয়েছে। রাজশাহী থেকে সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সকাল সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান মে দিবস আজ। এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরা, শিশুরা জড়িয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ পেশায়। অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারছে না শ্রমিক সংগঠনগুলো। মামলার ফাঁদে আটকে গেছে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কার্যক্রম। 6 বছরে বন্ধ হয়েছে কয়েকশো সমিতি, হতাশ ব্যবসায়ীরা। ভোলার দুর্গম চরে গড়ে উঠেছে স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্র।
সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে আশা স্থানীয়দের। চলতি মাসের প্রথম সপ্তাহে বসছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান। বর্ষায় কমে আসবে কাজের গতি, আশঙ্কা প্রকল্প সংশ্লিষ্টদের। এবং আজ পবিত্র শবে বরাত, ভাগ্যের রজনীতে ইবাদত বন্দিগিতে মগ্ন থাকবেন মুসল্লিরা। মসজিদগুলোতে বিশেষ দোয়া। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।